অর্থ আত্মসাৎ মামলায় রিজেন শাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। প্রতিদিনই আসছে প্রতারণার নতুন অভিযোগ। করোনা পরীক্ষায় জালিয়াতি, জেকেজির ডাক্তার সাবরিনা 3 দিনের রিমান্ডে। 7 মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস, মন্ত্রিসভায় অনুমোদন। ঈদের ছুটি বাড়ছে না, কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা। করোনা পরীক্ষা শনাক্তের চেয়ে সুস্থ রোগীর সংখ্যা বাড়ছে, 24 ঘন্টায় 39 জনের মৃত্যু। উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় বন্যা, পানিবন্দী কয়েক লাখ মানুষ, তীব্র নদী ভাঙন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। এছাড়া সংবাদে আরও থাকছে, করোনা দুঃসময়ে দেশের মানুষের পাশে শেখ হাসিনা, ভয় নয় জয় করে ঘুরে দাঁড়ানোর আহ্বান। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আর তার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। মাইক্রো ক্রেডিট ও MLM ব্যবসার নামে কোটি কোটি টাকা সংগ্রহ, জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ, আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়, ব্যাংক ঋণ, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিশেষ তদন্ত অনুবিভাগের মাধ্যমে এসব অভিযোগ অনুসন্ধান করা হবে। কমিশনের উপপরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে 3 সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। রিজেন্ট শাহেদ এখন ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় তার বিরুদ্ধে আসছে প্রতারণার নিত্য নতুন অভিযোগ। শাহেদের প্রতারণা জালে আটকা পড়েন রিকশা আর ভ্যান চালকেরাও। লাইসেন্স দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় সে। র্যাবের দাবি, শাহেদের দেশ ত্যাগের সব পথই বন্ধ হয়ে গেছে। দীপু শিকদারের রিপোর্ট। এই বৃদ্ধ এসেছেন সিলেট থেকে। উদ্দেশ্য র্যাব সদর দপ্তরে শাহেদ করিমের নামে অভিযোগ জানানো। জানান, পাথর সাপ্লাই দিয়েছেন শাহেদের কোম্পানিকে, পাওনা 30 লাখ টাকা। শাহেদ যে 3টি চেক দিয়েছিল তার কোনোটিতে নেই টাকা। চেক তো টাকা নাই ব্যাংকে, চেক তো দুজনের কয়েকবার ফাটাইছি অ্যাকাউন্টে। তার 50,000 টাকার চেক যেটা দিচ্ছি ওটাই ভাস হয় না। আমার মোবাইল তো ধরবে না, সে ধরে না। অন্য মোবাইল দিয়ে কল দিলে এই হুমকি টুমকি তার দিব। র্যাব বলছে শাহেদের বিরুদ্ধে তারা নতুন নতুন অভিযোগ পাচ্ছে। তাকে গ্রেফতারে চলছে অভিযান। রিক্সা চালক, ভ্যান চালক, তাদের কাছ থেকেও শাহেদ প্রতারণা করে টাকা নিয়েছে। অর্থাৎ একটি রিক্সা চালক, একটি ভ্যান চালক, তাদের থেকে ভুয়া লাইসেন্স দেওয়ার জন্যে সে 2,000 করে টাকা নিত এবং প্রতি মাসে ওই লাইসেন্সটাকে, যে ভুয়া লাইসেন্স ক্লিয়ার করার জন্যে সে আবার 500 টাকা করে নিত। শাহেদকে গ্রেফতারের জন্য ঢাকা এবং ঢাকার বাইরে সহ সিলেটেও আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি। এদিকে পলাতক শাহেদ করিমকে ধরতে পুলিশও অভিযান চালাচ্ছে। আমরা তদন্ত প্রক্রিয়াও চলছে। তাদের আরও অন্য কোনো ধরনের অপতৎপরতা আছে কিনা বা ছিল কিনা সে বিষয়ে আমরা অনুসন্ধান করছি। এর আগে সিলগালা করা হয় রিজেন্ট হাসপাতাল, জব্দ করা হয় শাহেদের পাসপোর্ট ও ব্যাংক অ্যাকাউন্ট। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে ভুয়া সনদ দেওয়ার মামলায় 4 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত এই আদেশ দেন। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতি মামলায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত চিকিৎসক সাবরিনা শারমিন হুসাইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরী গ্রেপ্তার হন রোববার। সোমবার তাকে আদালতে হাজির করে তেজগাঁও থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ নিয়ে কথা বলেন।
15,040টা সার্টিফিকেট সে জাল প্রদান করেছে। এই মর্মে তার রাষ্ট্রপক্ষের আবেদন ছিল যে এই সার্টিফিকেটগুলি কীভাবে কার মর্মে কারা জড়িত আছে এদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য আমরা রিমান্ড চেলে আদালত সন্তুষ্টে 3 দিন রিমান্ড মঞ্জুর করি। সাবরিনা আরিফ চৌধুরী জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীর স্ত্রী। গেল মাসের 23 জুন আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। জেকেজির বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। মামলাগুলোর অভিযোগে বলা হয়েছে জেকেজি সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথ কেয়ার নামে 2টি সাইটের মাধ্যমে টাকা নিচ্ছিল, আর নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দিত প্রতিষ্ঠানটি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না, আর নির্ধারিত 3 দিনের সরকারি ছুটিও বাড়ানো হবে না। মন্ত্রিসভায় বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। আর 7 মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার প্রস্তাবও মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2020-21 অর্থ বছরে বাজেট পাশের পর প্রথম মন্ত্রিসভা বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে 2020 সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন তুলে ধরা হয়। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন খুলনার খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয় বৈঠকে। 7 মার্চকে বিশেষ দিবস হিসাবে ঘোষণায় উচ্চ আদালতের রুলের বিষয়েও সিদ্ধান্ত আসে মন্ত্রিসভার বৈঠকে। মাস্টার প্ল্যান আছে, সেটা দেখালেই তাদের যে রুল ইস্যুর যে উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হয়ে যাবে। আর 7 মার্চকে একটা বিশেষ দিবস হিসেবে ঘোষণা করার জন্য এটা নতুন একটা প্রস্তাব কালচারাল মিনিস্ট্রি নিয়ে আসবে। ঈদে সরকারি ছুটিতে কর্মকর্তাদের অবস্থান নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান ক্যাবিনেট সচিব। সামনে যে ঈদ আছে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে ঈদের সময় যে 3 দিন ছুটি আছে এই 3 দিন ছুটি বর্ধিত হবে না। আর যে যেখানে থাকবে যার যেখানে কর্মস্থল সে তার হেডকোয়ার্টার ত্যাগ করতে পারবে না। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তোলা বাংলাদেশ পালাউয়ের কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রস্তাবিত চুক্তির খসড়ায় অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন করা হয় বৈঠকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বের অন্য অনেক দেশের মতোই করোনার কঠিন সময়ের মুখোমুখি বাংলাদেশ। সংক্রমণের শুরু থেকেই সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার সব সিদ্ধান্তের মূলেই জনগণের কল্যাণ। সেই শুরুতেই দলীয় প্রধান হিসেবে দুঃসময়ে মানুষের পাশে থাকতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ মতো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ কার্যক্রম সহ নানাভাবে মানুষের পাশেই আছে। ভয় নয়, করোনাকে জয় করে আবারও ঘুরে দাঁড়ানোর সাহস দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। রোগ, শোক, বালা এগুলি থাকবেই, কিন্তু জীবন তো থেমে থাকতে পারে না, জীবন তো চলমান। করোনার ভয়ে আতঙ্কিত হবো কেন? হ্যাঁ, নিজেকে সুরক্ষিত রাখার জন্য যা যা করণীয়। সংক্রমণের শুরু থেকে প্রধানমন্ত্রীর এরকম দীপ্ত কণ্ঠ সাহস দিয়েছে মানুষকে। 8 মার্চ শুরুর পর ধীরে ধীরে করোনার সামাজিক সংক্রমণ। 26 মার্চ থেকে সাধারণ ছুটি, সবকিছু নিস্তব্ধ। থেমে যায় সাধারণ মানুষের আয়ের চাকা, থমকে দাঁড়ায় দেশের অর্থনীতি। শুরু থেকেই দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় সরকার। মানুষ বাঁচাতে, অর্থনীতি বাঁচাতে 1 লাখ কোটি টাকারও বেশি 19টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষ সকলের কাছে যেন কিছু না কিছু আমরা সহযোগিতা পৌঁছাতে পারি, যেন তারা কষ্ট না পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আরও 50 লাখ সহ মোট 1 কোটি রেশন কার্ড করানো হয়। জোরদার করা হয় ত্রাণ কার্যক্রম। ঈদের আগে 50 লাখ মানুষকে ঈদ উপহার পাঠান প্রধানমন্ত্রী। সারা দেশে ইমাম মুয়াজ্জিনদেরও ঈদ উপহার পাঠান তিনি। দলের প্রধান হিসেবে শুরু থেকে নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন শেখ হাসিনা। দলীয় প্রধানের ডাকে সাড়া দিয়ে আওয়ামী লীগ 1,25,08,081 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। নগদ অর্থ সহায়তার পরিমাণ 10,52,18,000 টাকা। এছাড়া পিপি, চশমা, মাস্ক, সাবান, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ 42 লাখ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। এগিয়ে এসেছে লাশ দাফনে। এছাড়া বিভিন্ন স্থানে সুরক্ষা সামগ্রীও বিতরণ করেছে। কৃষক লীগ প্রায় 30,000 কিষানের কাছে মানবিক উপহার পাঠিয়েছে। ধান কাটার মৌসুমেও ছিল কৃষকদের পাশে। ধান ক্রয়ে মনিটরিং করছে কৃষক লীগ।
সচেতনতা সৃষ্টিতে শুরু থেকেই মাঠে ছিল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এ পর্যন্ত সংগঠনটি 10 লাখ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। বিনামূল্যে স্বাস্থ্যসেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস ও খাদ্য সহায়তা পেতে চালু আছে কল সেন্টার। সংক্রমণ শুরুর পর থেকে নীরবে কাজ করে গেছে বাংলাদেশ ছাত্রলীগ। এ পর্যন্ত 4,68,000 হ্যান্ড স্যানিটাইজার ও প্রায় 6.5 লাখ মাস্ক বিতরণ করে সংগঠনটি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কাজটি করেছে ছাত্রলীগ কর্মীরা। পাশে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্তদের। চিকিৎসা থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষ যাতে ভালো থাকে, দিনরাত সেই চেষ্টাই করছেন বঙ্গবন্ধু কন্যা। করোনাকালের বাজেটেও আছে সেই ছাপ। আমরা আশাবাদী যে না, এই অবস্থা থাকবে, এর থেকে উত্তরণ ঘটবে। কিন্তু আজকে যদি হঠাৎ উত্তরণ ঘটে, তাহলে আগামীতে আমরা কী করব? তা আমরা সেটা চিন্তা করেই এই পদক্ষেপটা আমরা নিয়েছি। করোনা পরাজিত হবে, আবারও সব কিছু ফিরবে আগের চেহারায়। নতুন সূর্যে হাসবে বাংলাদেশ, সেই লড়াইয়েই আছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, 21 টেলিভিশন। করোনা সংক্রমণের 128তম দিনে শনাক্তের চেয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। একদিনে সুস্থ হয়েছেন 4,703 জন। মোট সুস্থ মানুষের সংখ্যা এখন 98,317। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে পরিসংখ্যানের তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা পরীক্ষার হার কমেছে। কারণ হিসেবে জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, সুস্থতার সংজ্ঞা অনুযায়ী দ্বিতীয়বার পরীক্ষার দরকার নেই। এছাড়া ফি নির্ধারণের কারণেও কিছু কমেছে বলে মনে করছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত কোভিড-19 মৃতদের মধ্যে 1,890 জন পুরুষ এবং 501 জন নারী। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। এ পর্যন্ত শনাক্ত 1,86,894 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন এবং এ পর্যন্ত 2,391 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। দ্বিতীয় দফায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। তিস্তা, ধরলা, সুরমা সহ সবগুলো নদ নদীর পানি বেড়েছে। এতে চরাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী কয়েক লাখ মানুষ। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। 21 প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্বিতীয় দফা বন্যায় এরই মধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী 50,000-এর বেশি মানুষ। দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। পানি কাল থেকে আবার শুরু উঠবে, কাজ না উঠলে কাল উঠে যাবে পানি বিজন বাড়ি। তাহলে বাসার বুদ্ধি আছে আমার। এবার তো পাট টাট সব অনেক কিছু ধান টান ক্ষতি হয়ে গেল। এবার ফির মনে করো গরুর খেয়াল নাই, গরু নিয়ে খুব সমস্যা। তিস্তা ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অবনতি হয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির। পানিবন্দী শতাধিক চর, দ্বীপচর ও নদী তীরবর্তী গ্রামের 80,000-এর বেশি মানুষ। এদিকে তিস্তা ব্যারেজে রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। গরু ছাগল নিয়ে সবাই আমরা রপ্তার মধ্যে উঠছি। চোখের উপর সরিয়েছি, বানের পানি নাই উঠতে, সাতটা খের পানি, এবার তো এখন বড় পানি বানের পানিতে ভাত তরকারি আনবার পাইনি, শুকনিয়ে খেয়ে আসি। পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মুহুরী ও কহুয়া নদীর বাঁধের 8টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। সাহাপাড়া এলাকা ও দৌলতপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত হয়েছে। গাইবান্ধায় নতুন করে প্লাবিত হয়েছে 4 উপজেলার চরাঞ্চলের 40টি গ্রামের অন্তত 60,000 ঘরবাড়ি। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়েছে, আমাদের পায়ে খাওয়ার কষ্ট হয়েছে, টিউবকলে পানি খাওয়ার কষ্ট হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের 90% এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। 11 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 9টি উপজেলা ও 4টি পৌরসভায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। খোলা হয়েছে 256টি আশ্রয় কেন্দ্র। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঈদের আগে বিনামূল্যে চাল পাবেন 1 কোটির বেশি মানুষ। 28 জুলাই পর্যন্ত বিতরণ। রাজধানীতে লাস ফার্মার অভিযান, অনুমোদনহীন ওষুধ জব্দ, 29 লাখ টাকা জরিমানা।
আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ঈদুল আজহার আগে 1,07,000 দুস্থ মানুষকে বিনামূল্যে 10 কেজি করে চাল দেবে সরকার। ভিজিএফ কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হবে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান জানিয়েছেন 28 জুলাইয়ের মধ্যে বিতরণ কাজ শেষ হবে। জেইউ জুবাইরের রিপোর্ট। করোনা মহামারীতে ভালো নেই হতদরিদ্ররা, করোনার সাথে আবার যোগ হয়েছে বন্যা। জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। চালু আছে 10 টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি কর্মসূচি। এবার কুরবানির ঈদ সামনে রেখে ভিজিএফ কার্ডের আওতায় দুস্থ ও অতিদরিদ্র 1,06,869টি পরিবারকে বিনামূল্যে 10 কেজি করে চাল দেবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা 1,06,869টি পরিবারকে 10 কেজি করে চাল 1,68,000.69 মেট্রিক টন ভিজিএফ চালের বরাদ্দ মঞ্জুরি দিয়েছি। যে পরিবারের কোনো জমি নেই বা ভিটাবাড়ি ছাড়া দিনমজুর অথবা নারী শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল, সরকারের বেঁধে দেয়া এরকম 12 শর্তের 4টি থাকতে হবে, আর দুস্থ এসব পরিবারই সহায়তা পাবে। ঈদের আগেই এই চালগুলো উত্তোলন করা যাবে এবং এই পরিবারগুলোর সবারই কার্ড করা আছে, তালিকা করা আছে, এগুলো মাঠ পর্যায়ে তালিকা অনুযায়ী তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। চাল বিতরণে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের সম্পৃক্ততা থাকবে। ঈদের আগে এই সহায়তাটুকু পেলে তারা ঈদে অনেকটা ভালো থাকবে, আনন্দে থাকবে। জেইউ জুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। বর্ণচোরা সেজে যারা দলের ভাবমূর্তি বিনষ্ট করবে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। যারাই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার মোটেও কার্পণ্য করে না। দলের দুঃসময়ের কর্মীদের পেছনে রেখে রোদে পড়া বৃষ্টিতে ভেজা আন্দোলন সংগ্রামে ঘাম জড়ানো নির্যাতিত নেতাকর্মীদের এ সংগঠনে আশ্রয়ী লোভী ও ষড়যন্ত্রকারীদের আর সুযোগ নেই। যাচাই বাছাই শেষে চলতি মাসে আবেদনকৃত অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেওয়া শুরু হবে, আর যেগুলো বাতিল হবে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবার পরিকল্পনা আছে তথ্য মন্ত্রণালয়ের। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় এসব কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সে সময় তিনি বলেন, জেকেজি এবং রিজেন্টের শাহেদ করোনা মোকাবেলায় সরকারের অর্জনকে ম্লান করেছে। এসব প্রতিষ্ঠানের কাজ করার অনুমোদনের আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও সতর্ক হবার প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। শাহেদ কিভাবে পত্রিকার ডিক্লারেশন পেল সেটা পর্যালোচনা করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রতারকের হাতে পত্রিকা থাকার কোনো যৌক্তিকতা নেই। শাহেদ পত্রিকা ডিক্লারেশন নিল, সে পত্রিকা বের করেছে কিনা, এখনও বের করেছে কিনা সেটা ডিএফপি খতিয়ে দেখছে, এবং এই ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এই মাসের মধ্যে আমরা অনলাইন যেগুলো আমরা ইতিমধ্যে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এবং অন্যান্য সংস্থার কাছ থেকে আমরা রিপোর্ট পেয়েছি, সেগুলো আমরা রেজিস্ট্রেশন দিব, আর যেগুলোর ব্যাপারে নেগেটিভ রিপোর্ট এসছে সেগুলোর ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়ালি পরিচালিত হলো প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সময় প্রধান বিচারপতি বলেন, ভার্চুয়ালি বিচার ব্যবস্থা চালিয়ে নিতে হবে। সফল হলে সপ্তাহে 5 কার্যদিবসে বসবে আপিল বিভাগ। ভার্চুয়ালি আপিল বেঞ্চ বসাটাকে নিয়মিত বসার অংশ হিসেবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। করোনার কারণে প্রায় 4 মাস পর বসল আপিল বিভাগ। করোনা পরিস্থিতিতে মুলতবি হয়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনা কার্যক্রম। 6 মাসে কোনো রায় আসেনি, কার্যক্রম চলছে না ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার। 4 মামলার তদন্ত শেষ হয়েছে, প্রতিবেদন দাখিল হয়নি। তদন্ত পর্যায়ে আছে গুরুত্বপূর্ণ 10 ব্যক্তির অভিযোগ ও মামলা, সে কার্যক্রমও চলছে না। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। করোনা সংক্রমণ শুরুর পর 2 মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম। এরপর 1 জুন থেকে সীমিত পরিসরে কাজ শুরু হয়। ট্রাইব্যুনালে বিচারাধীন 35টি মামলার নতুন তারিখ ধার্য হয় অনলাইনে। এরপর আবারও বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ভার্চুয়াল পদ্ধতিতে উচ্চ আদালত ও নিম্ন আদালত চললেও আন্তর্জাতিক অপরাধ আইনে সে সুযোগ নেই। তাছাড়া ট্রাইব্যুনালের একজন সদস্য চিকিৎসাধীন। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী দুজনকে দিয়ে কোনো মামলার চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন করা অনুমোদন করে না। 2019 সালে 11 ডিসেম্বর এই ট্রাইব্যুনাল সর্বশেষ রাজশাহী টিপু রাজাকার টিপু সুলতান তার মামলার রায় প্রদান করে। এই মুহূর্তে ট্রাইব্যুনাল ভার্চুয়ালি পরিচালনা করা সম্ভবপর নয় বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। ভার্চুয়াল পদ্ধতিতে আসামিদের চিকিৎসা দরখাস্ত বা জামিনের দরখাস্তগুলো যদি অন্তত শুনানি হয় তাহলে তারা কিছুটা হলেও তারা ন্যায় বিচার পাবে বলে আমরা মনে করছি। বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা 36টি, এর মধ্যে 20টি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। এর মধ্যে একটি মামলা রায়ের জন্য অপেক্ষমান। করোনা পরিস্থিতিতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত কার্যক্রমও চলছে না। 28টি মামলা তদন্তাধীন রয়েছে। 4টি মামলার প্রতিবেদন চূড়ান্ত করা হলেও দাখিল করা যায়নি। তদন্ত কর্মকর্তারা কোথাও যেতে পারছেন না বলেই এমন পরিস্থিতি। মুজিব বর্ষ উপলক্ষে যে মামলাটি আমরা রেডি করেছিলাম সেটা ময়মনসিংহের ফুলপুর থানার মামলা। কোর্টের কার্যক্রম যেহেতু চলছে না, আমরা কিন্তু কোনো রিপোর্ট দিতে পারি নাই। তাই সাক্ষীদের সাথে যোগাযোগটা আমরা রাখি। সংস্থাটির জ্যেষ্ঠ সমন্বয়ক জানান, গুরুত্বপূর্ণ আরও 10 ব্যক্তির অভিযোগ ও মামলা তদন্ত পর্যায়ে রয়েছে। হামদর্দ কোনো বিষয় নয়, ওইখানের একজন ম্যানেজিং ডাইরেক্টর বা ওনার বিরুদ্ধে একটি অভিযোগ আছে, তা সেটা অনুসন্ধান পর্যায়ে আছে। হান্নানের মামলা চলছে, উনি এমপি ছিলেন, এরকম মামলা আছে আরও। 2010 সালের 25শে মার্চ গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 42টি মামলার বিচার কাজ শেষ হয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালে লোকসানের মুখে বন্ধ হয়ে যাচ্ছে ডেকোরেটরের বহু দোকান। গত 4 মাসে বন্ধ হয়ে গেছে প্রায় 300 ডেকোরেটর। একই চিত্র সাউন্ড সিস্টেম সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের। ব্যবসায়ীরা বলছেন, অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ব্যবসা টিকিয়ে রাখা তো দূরে থাক, নিজেদের টিকে থাকাটাই কষ্ট। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা থামিয়ে দিয়েছে সবকিছু। গেল প্রায় 4 মাস বিয়ের কোনো অনুষ্ঠান নেই, সাংস্কৃতিক কোনো আয়োজনও নেই। রাজনৈতিক দলগুলো সভা সমাবেশও থামিয়ে দিয়েছে করোনা। তাই ভীষণ দুঃসময় যাচ্ছে ডেকোরেটর ও মাইক বা সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলোর। টানা বন্ধে ডেকোরেটর সরঞ্জামগুলো এভাবেই গোডাউনে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কাজ না থাকায় মাসে মাসে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। যেগুলো কাঠের জিনিস ওগুলো তো ওয়েদারের কারণে নষ্ট হইতেছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে কিন্তু দিনের পর দিন রেখে পড়ে রয়েছে, কিছুই করার নাই। ক্ষতি পোষাইতে গেলে মিনিমাম 3-4 বছর লেগে যাবে। দেশের প্রায় 5000-এরও বেশি প্রতিষ্ঠানের চিত্র এরকমই। এরই মধ্যে লোকসান গুনতে গুনতে বন্ধ হয়েছে প্রায় 300 প্রতিষ্ঠান। অনেকেই পেশা পরিবর্তনও করেছেন। এই অবস্থায় কিছু দাবিও আছে ডেকোরেটরস মালিক সমিতির। দেশের এই ক্রান্তি লগ্নে এই ব্যবসা প্রতিষ্ঠানকে টিকে রাখতে হলে সরকারি সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে। যদি গভর্নমেন্ট এই মুহূর্তে আমাদেরকে অল্প সুদে লোন স্যাংশন দেয়, যেহেতু কোনো রোজগার নাই, সেই হিসেবে টিকে থাকা। সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম না থাকায় সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলোর সময় একেবারেই খারাপ। কল রেডি নিজেই একটি ইতিহাস। 52 ভাষা আন্দোলন, 66-র ঐতিহাসিক 6 দফা, 69-এর গণ আন্দোলনের উত্তাল দিনগুলোর সাক্ষী। 7 মার্চ বজ্র কণ্ঠে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন এই কল রেডিতেই। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 3 মাসে কোনো আয় নেই, লোকসান দিতে হয়েছে 32 লাখ টাকা। মাইক বলেন, সাউন্ড সিস্টেম বলেন, ইভেন্ট ম্যানেজমেন্ট বলেন, সবাই, আমি শুধু আমার কথা বলবো না, এই রিলেটেড যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি মাসে 8 লক্ষ টাকার উপরে নেট লস হয়ে যাচ্ছে। গোডাউন ভাড়া, কর্মীদের বেতন আর আনুষঙ্গিক ব্যয় মেটাতে হিমশিম সারা দেশের এমন প্রায় 7000 প্রতিষ্ঠান। রক্ষণাবেক্ষণের অভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলেকট্রনিক মেশিনারিজগুলো। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে লাস ফার্মায় যৌথ অভিযানে 50 লাখ টাকার অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিকে 29 লাখ টাকা জরিমানা করা হয়।
দুপুরে কাকরাইলের লাস ফার্মায় যৌথ অভিযান চালায় এনএসআই, র্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। অভিযানে অনুমোদনহীন আমদানি নিষিদ্ধ ওষুধ পাওয়া যায়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ও বিক্রি নিষিদ্ধ সহ প্রায় 50 লাখ টাকার ওষুধ পাওয়া যায় বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় লাস ফার্মার 7 জনকে জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় র্যাব। বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ এগুলো কিন্তু সরকারকে ট্যাক্স ভ্যাট ফাঁকি দিয়ে এরা কিন্তু লাগেজের মাধ্যমে নিয়ে এসে অবৈধভাবে বিক্রি করছে। এটা একদিকে সরকারকে ট্যাক্স ভ্যাট ফাঁকি দিচ্ছে, আইনের বাইরে কেউই থাকতে পারবে না। মালিক বাইরে থাকলেও আমরা তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করব। ওষুধ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্য প্রত্যেককে 5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। করোনায় আক্রান্ত হয়ে না ফেরা দেশে চলে গেলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 74 বছর বয়সী এই শিল্প উদ্যোক্তা ছিলেন মুক্তিযোদ্ধা। মৃত্যুর সময় তিনি স্ত্রী, 1 পুত্র ও 3 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে শোক জানিয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ বিশিষ্টজনেরা। এদিকে মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে নুরুল ইসলাম বাবুলকে। নিচ্ছি বিরতির স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যশোর ও বগুড়ায় 2 আসনে উপনির্বাচন রাত পোহালেই সব প্রস্তুতি সম্পূর্ণ। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। বগুড়া 1 ও যশোর 6 আসনের উপনির্বাচন রাত পোহালেই এরই মধ্যে সব সরঞ্জামাদি পৌঁছেছে নির্বাচনী এলাকায়। যশোর 6 আসনে মোট ভোটার 2,03,118, মোট ভোট কেন্দ্র 79টি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার ও জাতীয় পার্টির হাবিবুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে বগুড়া 1 আসনের উপনির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের আইসোলেশন সেন্টার থেকে পরিবারের কাছে ফিরে গেছেন 96 জন বিদেশ ফেরত বাংলাদেশি। তারা কুয়েত সহ কয়েকটি দেশ থেকে এসেছিলেন। নন কোভিড সনদ না থাকায় তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। কুয়েত থেকে আসা এসব প্রবাসীরা 14 দিনের কোয়ারেন্টাইন শেষ করে ফিরছেন বাসায়। কোভিড পজিটিভ না হওয়ায় সবার মুখেই খুশির ছাপ। কোয়ারেন্টাইনের পরিবেশ এবং ব্যবস্থাপনা নিয়ে খুশি তারা। নানা খানা খাদ্য সবকিছু ভালো পাইছি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওনারা আমাদের খুবই করছে আর কি, সমস্যা নেই আর কি, ভালোই পাইছি এখানে। আলহামদুলিল্লাহ সব খানা দানা কমপ্লিট, সব পুরাই পেয়েছি। ক্যাম্পের ইনচার্জ জানান, কোয়ারেন্টাইনে থাকা মানুষের জন্য এখানে আছে চিকিৎসক সহ প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা। পরিবার বিচ্ছিন্ন বলে মানসিক চাপ থেকে মুক্ত রাখতে বিশেষ নজর দেওয়া হয়েছে বাসিন্দাদের প্রতি। আজকে দিন পর্যন্ত আমাদের এখানে 367 জন কোয়ারেন্টাইন করা হয়েছে। আমাদের ক্যাপাসিটি হচ্ছে 400। যে আমাদের টোটাল 14টি রুম আছে, এই 14টি রুমে এক একটা রুমের ক্যাপাসিটি হচ্ছে 25 to 30। করোনা সনদ জালিয়াতি নিয়ে দুশ্চিন্তায় ইতালি ফেরতরা। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সহায়তা চান তারা। যেভাবে আমাদের ফেরত নিয়ে আসছে ভুলের কারণে, সেভাবে আমরা যেন সরকারের মাধ্যমে ইতালিতে পৌঁছাতে পারি আবার নতুন করে। আমাদের দাবি যে আমরা যত তাড়াতাড়ি দ্রুতভাবে ইতালিতে আবার কর্মস্থানে পৌঁছাতে পারি। সেনাবাহিনীর তদারকিতে এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা 367 জন কোয়ারেন্টাইনে আছেন আশকোনা হজ ক্যাম্পে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুকনো মরিচ বহনকারী প্রথম পার্সেল ট্রেনটি বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। গত মার্চে কোভিড-19 সম্পর্কিত বিধিনিষেধের পর থেকে পরিবহন পরিষেবা ব্যাহত হয়। এতে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যে আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অর্থ আত্মসাৎ মামলায় রিজেন শাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, প্রতিদিনই আসছে প্রতারণার নতুন অভিযোগ।
করোনা পরীক্ষায় জালিয়াতি, জেকেজির ডাক্তার সাবরিনা 3 দিনের রিমান্ডে। 7 মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস, মন্ত্রিসভায় অনুমোদন, ঈদের ছুটি বাড়ছে না, কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা। করোনা পরীক্ষায় শনাক্তের চেয়ে সুস্থ রোগীর সংখ্যা বাড়ছে, 24 ঘন্টায় 39 জনের মৃত্যু। উত্তরাঞ্চলে দ্বিতীয় দফায় বন্যা, পানিবন্দী কয়েক লাখ মানুষ, তীব্র নদী ভাঙন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।